নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসুলি বাঁকের উপকথার পর্ব দ্বিতীয়। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্ব। খুবই সকালবেলা, তাছাড়া সময় এটা ফাল্গুন মাস। কাহার পাড়ার কাজকর্মের চাপ এখন কম। মাঠে খেতে চাষ এখন বন্ধ, খামারে ধান মড়াইও শেষ হয়ে গিয়েছে। রবি ফসলের পালাও প্রায় শেষ। গম কারোর পাকছে, কারোর পাকতে শুরু করছে। ছোলা, মুসুর, সর্ষে এইসবেরও ওই অবস্থা। আলু জমির কাজও আর নেই, কেবল তুলতে বাকি। চৈত্রের প্রথম থেকে ভিড় লাগবে আবার। কারোর কারোর আখ আছে নাকি চাষের আখ, সেও মড়াই হবে চৈত্র মাসে। এখন একমাত্র কাজ মুনিব বাড়ির দেনা পাওনার হিসেব। কাজেই পুরুষেরা সকলেই বাড়িতে ছিল। প্রহ্লাদ, রতন বনোয়ারির সমবয়সী। ওরা এগিয়ে এসে বনোয়ারির হাত ধরে ফিরিয়ে নিয়ে গেল। প্রহ্লাদ বললে, করালির বিহিত যদি না হয় অতন, তাহলে তো কাণ্ড খারাপ, কেউ আর কাউকে মানবে না। রতন বললে, তাহলে গ্রামের পিতুল নাই, এ একেবারে ধোবো কথা। বনোয়ারির কোনো কথা বললে না। নিমতেলে পানুর ঘর সামনেই পড়ল। যে দিক দিয়ে ওরা পাড়ায় ঢুকলো সেই দিক দিয়ে। পানু নিমতলার পশ্চিম দিকে ছায়াটি যেখানে পড়ে সকালবেলা, সেইখানটিতে তালপাতার চাটাই বিছিয়ে তামাক সেজে মাতব্বরদের অভ্যর্থনা করলে। বসো বনোয়ারি দাদা, অতন দাদা, পেল্লাত খুঁড়ো, বসো, তামুক খাও। একে একে জুটল সকলেই। সুচাঁদও এসে দাঁড়ালো। বললে, বেশি আগ করিস না বাবা বানোয়ারি, ছেঁড়াকে এনে তোর পায়ে ফেলে দিচ্ছি আমি। বানোয়ারি এতেও কোনো কথা বললে না। সুচাঁদ বললে, আমার হয়েছে এক মরণ, বুঝলি বাবা, এই বুড়ো বয়সে হারামজাদি বেটাকে নিয়ে এ এক বেপদ। গলার কাঁটা বেঁধে সেই কাঁটা ওঠেও না, নামেও না। তাই সব্যনাশী করালি ছাড়া আর ত্রিভুবন খাঁ খাঁ করছে। বুড়ির সে হাত নাড়া দেখে এবার সবাই হেসে উঠল। বনোয়ারির মুখেও এবার অল্প একটু হাসি দেখা গেল। পানু ঘরের ভিতর থেকে একটা পাঁঠার কান আতে এসেই, আমার স্ত্রী পুরুষে এইটে কর্তার পুজোয় দেব ঠিক করেছি, এইটেই তোমার সবচেয়ে বড়, আর গায়েও বেশ আছে, বেশ তেজালো পাঁঠা। বনোয়ারি পাঁঠাটার গায়ে হাত বুলিয়ে মেরুদণ্ডটা টিপে দেখে বললে, বেশ সাবধানে যতন করে রাখিস বাবু, দুটো দিন, পুজো পরশু দেবই, শনিবার আছে বার পাবো। রতন বললে, আটপৌরে পাড়ায় বলবে না? বনোয়ারি ঘাড় নেড়ে হতাশা প্রকাশ করে বললে, তবে আর মেজাব খারাপ হলো কেন? সকালে সেই ধরন পেত্থম, কাক কোকিল ডাকতে ঘুম ভেঙেছে, সমস্ত আত ভাবনায় ঘুম হয়নি। ভোর রাতে চোখ লেগেছে খানিক, তা তোমার সঙ্গে সঙ্গে স্বপন হয়ে গেল। ঠিক কর্তা এসে দাঁড়িয়েছেন মাথা ছেড়ে, বু বু করে ঘুম ভেঙে গেল। উঠলাম, উঠেই গেলাম পরমের বাড়ি। তা পরম সেই ভোরেই বেরিয়েছে। তা বলে এলাম কালো বউকে, বলি, বলো পরম এলে। রতন প্রহ্লাদ দুজনেই একটু হাসলে বনোয়ারির মুখের দিকে চেয়ে। মস্তিষ্কের সকলে, স্ত্রী পুরুষ সকলেই হাসলে। তারা অবশ্য গোপন করে হাসলে। বনোয়ারি অনুভব করতে পারলে গুপ্ত হাসি ধারার স্বরস্পর্শটুকু। সেই কথাটাকে ঘুরিয়ে দেবার জন্য বললে, সে গিয়েছে তোমার চন্দনপুরে বাবুদের বাড়ি। বাবুরা নাকি গোটা সাহেবডাঙ্গা কিনছে, ভেঙে জমি করবে, খানিক আধেক জমি বিলিও করবে শুনলাম। এটা একটা খবর বটে।
নীলকুঠির সাহেবদের সেই ডাঙাটা, যেখানে বন্যা থেকে বাঁচবার জন্য তারা ঘরদোর করেছিল, কুঠি করেছিল, সেই ডাঙাটা ভেঙে জমি হবে, বিলিও করবে কিছু জমি, এবং তাদেরই একজন সে জমি বিলি নেবার জন্য ভোরবেলায় গিয়ে ধর্ণা দিয়ে বসে আছে। বনোয়ারি বললে, আমি একটা কথা ভাবছিলাম অতন ভাই, পেল্লাদ খুড়ো। রতন প্রহ্লাদ উৎসুক হয়ে বনোয়ারির মুখের দিকে চেয়ে রইল। কথাটা সকলেই বুঝতে পেরেছে। এক ছাপ ছোলা কলাই যখন ভিজে ফুলে ওঠে, তখন যেমন সবগুলি ছোলা থেকেই অঙ্কুর বার হয়ে মাটি ফাটিয়ে উপরের দিকে ওঠে, তেমনিভাবে এই খবরের অন্তর্নিহিত আশার সরসতা সকল কাহারের অন্তর থেকে একই আশঙ্কায় অঙ্কুর বেরিয়ে আসতে চাচ্ছে। কাছাকাছি বসে পরস্পরের মনের খবর পরস্পরের মুখের দিকে চেয়ে পরস্পরকে ছুঁয়ে বেশ স্পষ্ট বুঝতে পারছে। কিন্তু সে কথাটা বনোয়ারির কাছ থেকেই আসা ভালো। বনোয়ারিও কথাটা না বলে পারে না। কথাটা একদিন প্রকাশ পাবেই, এবং সে নিজে জমি নিয়ে কথাটা যদি তাকে যারা মাতব্বর বলে মানে তাদের কাছে গোপন করে রাখে, তবে সেটা আর অধর্ম হবে। মাতব্বরের যোগ্য কাজ করা হবে না তার। সে বললে, আমাদের সব চল কেনে চন্দনপুর? জাঙ্গলের সাহেবডাঙ্গার জমি তো তোমরা ধরোগে যে কম লয়, সেরেস্তায় 300 বিঘে ডাক, আমরা সবাই মিলে 2 বিঘে 1 বিঘে করে নিয়ে। বনোয়ারি সকলের মুখের দিকে তাকালে। সবাই উদ্গ্রীব হয়ে উঠেছে, চোখগুলো জল করছে, কয়লার মধ্যে পড়া আগুনের ফিনকির মতো। কি বলো? সুচাঁদ ব্যাপারটা ঠিক বুঝতে পারে নাই। সে দূরে দাঁড়িয়ে সবিস্ময়ে লক্ষ্য করছিল। সকলের মুখ থেকে, করালের আচরণ থেকে সে বিরক্তি ফুটে উঠেছিল। সেই বিরক্তি এবং রাগ মুছে গিয়ে সকলের মুখে একটি প্রসন্ন দীপ্তি ফুটে উঠল। কোন বিস্ময়কর সংবাদ, যার মধ্যে সার্বজনীন প্রসন্নতার কারণ লুকোনো আছে। তার উপর বনোয়ারির কথা বলবার ভাবের মধ্যে বেশ একটি সলা পরামর্শ করার ভঙ্গিও সে দেখতে পেল। এগিয়ে এসে সে বললে, কি রে বনোয়ারি, কি বলছিস তোরা? প্রহ্লাদ হেসে বলল, লাও ঠেলা, এখন ঢাক ঢোল বাজিয়ে পাড়া গোল করে বলো। সুচাঁদ তার মুখের দিকে চেয়ে বলল, মস্করা করছিস আমার সঙ্গে? পেল্লাদে, ছুঁড়ো মুখ পোড়া। শুনতে না পেলেও বক্তার মুখের দিকে তাকিয়ে মুখ নাড়া এবং মুখভঙ্গি থেকে সুচাঁদ এটুকু নির্ভুল ধরতে পারে, এইবার চিৎকার করে কেলেঙ্কারি করবে বুড়ি। একমাত্র উপায় ব্যাপারটা বলা। বললে বুড়ি মস্করার জ্বালাটা ভুলতে পারে, সুতরাং তাকে বলতে হয়। বললে বনোয়ারি? সুচাঁদ বললে, হ্যাঁ, তা ভালো চুক্তি বটেন, ওই নদীর উপারে, বুঝলি কি না? বনোয়ারি উঠে পড়ল। সুচাঁদ পিসির বুঝলি কি না বুঝতে গেলে এ বেলা কাবার হয়ে যাবে। এমনিতেই করালি শয়তানের পাল্লায় পড়ে দেরি হয়ে গেল। ওঠ সব, আপন আপন কাজে চল। তারপর চিৎকার করে সুচাঁদকে বললে, তুমি তাহলে পুজোর পয়সা চাল আদায় করে পিসি, বুঝলে? পুজোর, কর্তার পুজোর? হ্যাঁ গো, না হলে করলেন নাই। এই, না হলে করলেন নাই? সে কথা বুঝবে কে? তা শোন, আর একটি কথা বলি। কি? জমি যদি লিবি তবে পুজোতে আর একটি পাঠা জুড়ে দে, কর্তা আজ্ঞে নিয়ে করবি, আখর পৃথিবীর অঙ্গে চটবি। কত কি না জানা, না চেনা না শোনা, রোপদ্দর আছে, বুঝলি কি না? না কি বলিস? কথাটা মেনে নিল সকলের। সকলে বনোয়ারির দিকে চাইলে। সুচাঁদও চেয়ে রয়েছে তার মুখের দিকে। বনোয়ারিও ঘাড় নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, একটা কথার মতো কথা। হ্যাঁ, ভালো বলেছ পিসি। কি বলছিস? চিৎকার করে বনোয়ারি বললে, তাই হবে গো। সুচাঁদ খুশি হয়ে বলে, আচ্ছা, এই দেখ, সে তোর বাপের আমলের কথা। বনোয়ারি চিৎকার করে বাধা দিয়ে বললে, 7টার ট্রেন, পুল পেরিয়ে গেল, উবেলা শুনবো।
ছোট রেলের একটা লাইন চলে গিয়েছে চন্দনপুরের গা ঘেঁষে। চন্দনপুরের একটা স্টেশন আছে। চন্দনপুর ছাড়িয়ে লাইনটা কোপাই নদীর ওপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গিয়েছে কাটোয়ার দিকে। হাঁসুলি বাঁকের বাঁশবাদির নীলের বাঁধ, পুকুরের পাড় থেকে বেশ দেখা যায় ব্রিজটা। ওই ব্রিজে যে গাড়িগুলো পার হয় তাই ধরে চলে কাহারপাড়ার জীবনের ঘড়ি। সকালে 7টার একটা গাড়ি যায়। 7টার গাড়ির আগেই পুরুষেরা কাজে চলে যায়। আজ তাদের দেরি হয়ে গিয়েছে। মেয়েরা সব খাটতে যায়, ঘুঁটে বেচতে যায়, দুধ বেচতে যায়। এই 7টার ট্রেন পুল পার হতেই সুচাঁদ ট্রেনের দিকে চেয়ে রইল। পুলে গাড়ি চাপলে যে শব্দ ওঠে সেই শব্দ কানে পেতে মনোযোগ সহকারে শুনতে হয়। গুরুগম্ভীর ঝমঝম শব্দের যে ক্ষীণ ধ্বনি তার কানে প্রতিধ্বনি তোলে, সেটুকু ভারী মিষ্টি বলে মনে হয় সুচাঁদের। সুচাঁদ বলে, আতে যখন গাড়ি পুল পেরোয় ঘরে চোখ বুজে শুয়ে আমার মনে হয় কেত্তনের দলের খোল বাজছে। পুরুষেরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। বনোয়ারি বলে দিল সকলকে, পরশু আসতে পারবো না, আগাম কাজ বলে বলে এখো যেন। হ্যাঁ, নইলে বলবে আগে বলিসনি কেন, আমার কাজ চলবে কি করে। জাঙ্গলের ঘোষবাড়ির ভাগযোত্তার বনোয়ারি। বনোয়ারির বাপের আমল থেকেই সম্বন্ধ। জাঙ্গলের ঘোষবাড়ি তখন নিতান্তই সাধারণ গৃহস্থ অবস্থা। বুড়ো ঘোষকর্তা যিনি এই সেদিন মারা গিয়েছেন, তিনি অল্প বয়সে বাড়ি থেকে বেরিয়ে যান। বাউন্ডুলের মতো ঘুরে বেড়াতেন। আর ওই চন্দনপুরে বড়বাবুদের নতুন শখের থিয়েটার, মেয়ে এসেছে বক্তৃতা করতেন। বাড়িতে ছিল বিধবা মা আর অল্প বয়সী স্ত্রী এবং বিধবা বোন। জমি না জেরত না, ঘোষের চাকরি না, দিন চালানোর জন্য অনেক ভেবে বিধবা মা বনোয়ারির বাপের কাছে একটি ঢেঁকি পাতবার কাঠ চেয়ে নেয়। বনোয়ারির বাপ সেবার কোপাইয়ের বানে একটা বেশ বড় কাঠ ধরেছিল। বউয়ের কানের মাকড়ি বিক্রি করে ছুতোর ডেকে সেই কাঠের ঢেঁকি পেতে ধান ভানার কাজ নিয়েছিল ঘোষকিন্নি। এ কাজেও তাকে মধ্যে মধ্যে সাহায্য করত বনোয়ারির মা। এই অবস্থায় ছেলেকে বারবার রোজগারে মন দেওয়ার জন্য মিনতি করে হতাশ হয়ে অবশেষে একদিন অনেক রাত্রে এই থিয়েটারের আড্ডা থেকে ছেলে গান গাইতে গাইতে ফিরে এসে ভাত চাইলে। মা ক্ষোভে প্রায় পাগল হয়ে একখানা ভাঙা থালার এক মুঠো সত্যি সত্যি ছাই এনে নামিয়ে দিয়ে বললে, খাও। ছেলে সেই রাতে বাড়ি ছেড়ে চলে যায়। সেই অবস্থায় বনোয়ারির মা ঘোষ সংসারে দুঃখের সঙ্গে জড়িয়ে পড়ে। তারপর স্ত্রীর টানে বনোয়ারির বাপ চন্দনপুর বাবুদের বাড়ি থেকে ধান আনা, ঘোষেদের বাড়ি থেকে সেখানে চলে পৌঁছে দেওয়ার কাজে সাহায্য করত। নিতান্তই একতরফা ব্যাপার। ঘোষমা ঘোষ দিদি নিজেই যেত বনোয়ারির কাছে। কাঠ, তালপাতা, মাঠের মাছ, ঝুড়ি ভর্তি গোবর আর কি দিতে পারে বনোয়ারির মতো লোকেরা। ঘোষমা দিতেন ব্যঞ্জন। মায়ের হাতের রান্না ছিল অমৃত। বনোয়ারির বাপ বুড়ো বয়সে আক্ষেপ করত, মায়ের হাতের ব্যঞ্জনের মতো ব্যঞ্জন খেতে পাই একদিন, আহা, সে আর এ জন্মে হলো না। তারপর ঘোষ একদিন ফিরল রোজগার করে। ঘোষেদের ঘরে লক্ষ্মী এলেন। ঘোষ একটি জোত কিনলেন জাঙ্গলের ওই চৌধুরীদের কাছে। নদীর ধারের জমি, গোপথের ধার বান এসে তো ডুবেই যাই, সে তো বছরে 2-3 বার। কিন্তু গোপথের গরুর পাল নিত্য মুখ দেয় ফসলে। 10 বিঘে জমি, তার 2 বিঘে জমির ধান গরুর পেটেই যেত চিরকাল। তবে রক্ষা এইটুকু যে খাজনাটা ঠান্ডা। 10 বিঘে জমির বছর সাল খাজনা 12.5 টাকা, বিঘা পিছু 5 সিকি নিরিখ। ঘোষের মা বললেন, তারিণী আমার বড় ছেলে, ওই করবে আমার জমি। বনোয়ারি বাপের নাম ছিল তারিণী। সংসারে লক্ষ্মী হলেই না কি সব হয়? স্ত্রীভ্রষ্ট কুৎসিত মানুষও সীমন্ত হয়। একটা রূপও দেখা দেয় তার চেহারায়। কুমতি ঘুচে সুমতি হয়।
বিষ মাখা জীবের বিষ ঘুচে কোথা থেকে মধুর মতো অমৃত উতলে ওঠে। মায়ের কথায় ঘোষ তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললে, তোমার কথায় কি না হতে পারে। তারিণী আমার দাদা, তারিণী দাদাই আমার জমি করবে। তারিণী হেসে বলেছিল, এই দেখেন মা, আমাকে কি ফেরে ফেলেছেন দেখেন। আমার হাল বলদ কোথায় গো? হাল বলদ কর, আমি টাকা দিচ্ছি তোমাকে। ভয় কি? ঘোষ বলেছিল। অবাক হয়ে গিয়ে তারিণী কেঁদেছিল সেদিন। সেই অবধি বনওয়ারিদের ঘরে হাল বলদ, সেই অবধি চাষ করছে বনওয়ারিরা ঘোষেদের জমি। বাপ তারিণী মারা গিয়েছে, ঘোষকর্তা নাই। ঘোষকর্তার ছেলেদের তো এখন জমজমাট সংসার। মেজ ছেলে ব্যবসা করে, দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়, দু হাতের টাকা রোজগার করে, ব্যাংকে জমিয়ে রাখে। ঘোষেদের বাড়িতে বনওয়ারি যে বনওয়ারি, তারও এখন কেমন ভয় ভয় করে। এখন আর আগের মতো সরাসরি বাড়ির ভেতর গিয়ে ঢুকতে পারে না। বড় ঘোষকে এখন আর তেমন করে উপদেশ দিতে পারে না। সারের টাকার জন্য যেভাবে জোর করে 10টা কথা বলতে পারে না, হিসেবের জন্য তারা তাই বা কেমন করে দেয়। বনওয়ারি ঘোষ বাড়িতে গিয়ে দেখল বর আরও মেজ দুজনেই চা খাচ্ছেন আর খুব মন দিয়ে সলা পরামর্শ করছেন। সে প্রণাম করে বসল উবু হয়ে দাওয়ার ওপর। কিছুক্ষণ পর একটা থামে ঠেস দিয়ে ভালো করে বসল, তারপর ঢুলতে লাগলো। সারা রাত্রি ভালো ঘুম হয় নাই। সকালের মিঠে ঠান্ডা হাওয়ায় ঘুম আসছিল। দক্ষিণ দিক থেকে ভারী আমেজি হাওয়া দিচ্ছে। সকালে সূর্য ওঠে, এরই মধ্যে ভোরের শীত শীত ভাবটা কেটে গিয়েছে। পাতলা ঘুমের মধ্যেই নানা এলোমেলো স্বপ্ন দেখল সে। কালো শশী, করালি, পরম, আরও কত লোক সাহেবডাঙ্গায় জমেছে সব। সাহেবডাঙ্গার কুঠির বাড়ির জঙ্গল থেকে বেরিয়েছে এক মোষের বাচ্চার মতো বড় এবং কালো বুনো দাঁতাল শুয়োর। ঘুঁতঘুঁত শব্দ করে তীরের মতো ছুটে আসছে। দিলে ফেরে করালিকে। পরম পালাচ্ছে। বনোয়ারিকে জড়িয়ে ধরেছে কালো শশী। বনোয়ারি কি কালো শশীকে ফেলে পালাতে পারে? খটাখট শব্দ করে পিছনে কে এলো। বনোয়ারি বুঝতে পারলে তিনি কে। কর্তা আসছেন। আর ভয় নাই। ভয়ের মধ্যেও সে বিক্রম করে হাঁক দিয়ে উঠল শুয়োরটাকে, আর তো। সঙ্গে সঙ্গে ঘুমের আমেজ ছুটে গেল। সে প্রথমটা ফ্যালফ্যাল করে চারিদিক দেখল, তাল সামলে নিয়ে বসল। ঘোষ ভাইরা হাসছেন। কিরে বনোয়ারি, চেঁচিয়ে উঠলি কেন? অপ্রস্তুত হয়ে হেসে বনোয়ারি বলে, আগে ও একটা হয়ে গেল আর কি। কি হয়ে গেল? চুপ করে রইল বনোয়ারি। লজ্জা লাগে বই কি। স্বপ্ন দেখে ভয়ে চিৎকার করেছে এ কথা বলতে। কি রে, স্বপ্ন দেখছিলি বুঝি? আজ্ঞে হ্যাঁ। হা হা করে হেসে উঠে মেজজন প্রশ্ন করল, কি স্বপ্ন রে? আগে স্বপ্ন দেখছিলাম দাঁতাল শুয়োরে তাড়া করেছে। আবার দুজনে হো হো করে হেসে উঠল। বনোয়ারিরও হাসতে লাগলো, সঙ্গে সঙ্গে মাথা চুলকাতে লাগলো। বললে, দাঁতাল বেটাটা ভারী পাজি গো, আপনারা জানেন না। তারপর তাদের হাসি থামলে সুযোগ পেয়ে বললে, আমার হিসেবটা আঁকে একবার দেখে মিটিয়ে দেন। আবার নতুন চাষকর্ম এসে গেল। হিসেব তা হবে, কাল আসিস, না হয় পরশু। কাল পরশু আসতে লাড়বো আজ্ঞে। কেন, কাল পরশু কি করবি? আগে পাড়াতে চাঁদা তুলে কর্তার পুজো দেবো। কর্তার পুজো? অসময়ে? কি ব্যাপার? বনোয়ারি সবিস্তরে বলতে চেষ্টা করে। ব্যাপারটা ইচ্ছে কিছু চাঁদা আদায় করে মেজ ঘোষের কাছ থেকে। কিন্তু মেজ ঘোষই খানিকটা শুনেই বললেন, তোদের সেই অন্ধ জানে নাকি রাত্রি কিবা দিন, সেই এককালই চলেছে রে। দমে গেল বনোয়ারি, কিন্তু সামলে নিয়ে সে আবার বলতে যাচ্ছিল। হঠাৎ দূরে একটা কোলাহল উঠেছে বলে মনে হলো। আগুন আগুন আগুন! ছুটে বেরিয়ে এলো বনোয়ারি। কোথায় আগুন? কোলাহলের দিক লক্ষ্য করে সে ছুটে এলো গ্রামের বাইরে। হ্যাঁ হ্যাঁ,
বাঁশবাড়ির ওই দক্ষিণ মাথা থেকে এই তো প্রচুর ধোঁয়া উঠছে আকাশে। বাঁশ বেড়ে বাঁশের মাথাগুলো ঢেকে গিয়েছে কুণ্ডলি কুণ্ডলি ধোঁয়ার মেঘে, আষাঢ়ে মেঘের মতো জমাট। গ্রামে আগুন নয়, আগুন লেগেছে বাঁশবেড়ের বাঁশবনের তলায়। মাঘে পাতা ঝরেছে বাঁশের, নিবিড় বাঁশবনের অজস্র পাতা স্তূপকৃত হয়ে জমে আছে তলায়। সেই ঝরা শুকনো পাতার আগুন। বেলা খড় হয়ে উঠেছে, পাতাগুলির উপরে রাত্রে শিশিরে শুকিয়ে গিয়েছে। আগুন খোরাক পেয়েছে ভালো। সবুজ দেওয়ালের মতো যে বাঁশবন, সে বাঁশবন ধোঁয়ায় প্রায় ঢেকে গিয়েছে। বাঁশবাড়ির ধারে লোকজন স্তম্ভিত বিস্ময়ে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকতে কারোর সাহস নাই। নিমতেলে পানু প্রহ্লাদ জাঙ্গল থেকে বনওয়ারির আগেই ফিরে এসেছে। তারা ঢুকেছিল, কিন্তু পালিয়ে এসেছে ভয়ে এবং যন্ত্রণায়। ভয় সেই শীষ উঠেছে, যন্ত্রণা ধোঁয়ার। কর্তার রোষ শেষে আগুন হয়ে জ্বলে উঠল। প্রহ্লাদ বললে, না, করালি আগুন লাগিয়েছে, কেরাচি তেল ঢেলে আগুন লাগিয়েছে, সে রয়েছে ওই ধোঁয়ার মধ্যে। বনোয়ারি লাফিয়ে নেমে গেল। হ্যাঁ, শীষ উঠছে। তারই সামনে দাঁড়িয়ে আছে করালি। চোখ দিয়ে জল পড়ছে, তবু মুছছে আর উপরের দিকে তাকিয়ে দেখছে। নিচে আগুন নাচছে শুকনো পাতার স্তূপে। বনোয়ারি এগিয়ে গেল ভয়ঙ্কর মূর্তিতে। হে কর্তা, মাপ করো তুমি, আমি হতভাগাকে ফেলে দিচ্ছি ওই আগুনে, তুমি নিজের মহিমায় আগুন নিভিয়ে দাও। আশ্চর্য, করালি বনোয়ারিকে ইশারা করে ডাকছে, জমকে ডাকছে করালি। দূর থেকে ভেসে আসছে আর একটা আওয়াজ, মামা, মামা গো মামা, পাখির গলা। বনোয়ারি দুর্দান্ত ক্রোধে করালির ওপর ঝাঁপিয়ে পড়ল। ফসকেদের বাড়ির ছেলে, পাহাড় কেটে মোটা হাতের গড়া বনোয়ারি। করালি বার দুই ঝাঁকি দিলে। তারপর আশ্চর্যের কথা, বনোয়ারির হাত থেকেও ছাড়িয়ে নিল একটা হাত। সেই হাতে এসে দুর্দান্ত বিক্রমে আক্রমণ করল বনোয়ারিকে। আশ্চর্য, বনোয়ারি অনুভব করছে করালির শক্তি তার চেয়ে বেশি। হঠাৎ করালি চিৎকার করল, ছাড় ছাড়, পড়েছে, ছাড়। মুহূর্তে উৎসাহের প্রাবল্যে তার শক্তি যেন 100 গুণ বেড়ে গেল। সে অনায়াসে বনোয়ারিকে নিচে ফেলে দিয়ে তাকে ছেড়ে উঠে দাঁড়ালো। নাচতে লাগলো সে, ওই 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 শালা পড়েছে। বনোয়ারি উঠে বসেছিল। করালি এসে তার হাত ধরে একটা ঝাঁকি দিয়ে বলে, ওই ওই দেখ, তোমার কর্তা পড়ছে বাঁশের ডগা থেকে, হুই হুইও। বাঁশের ছাড়ের মাথা থেকে আগুনের উত্তাপে ধোঁয়ায় ক্লিষ্ট অবসন্ন হয়ে এড়িয়ে নিচে পড়ছে একটা প্রকাণ্ড সাপ, পাহাড়ের চিতির মতো মোটা, তেমন বিচিত্র বর্ণ তার, কিন্তু লম্বা খুব বেশি নয়। পাহাড়ের চিতির সঙ্গে ওইখানেই তফাৎ। বিস্ফারিত দৃষ্টিতে সেই দিকে চেয়ে বনমালী বললে, পেকাণ্ড চন্দ্রবোড়া, হ্যাঁ, ওদের গর্জন খুব বটে। এটা কত বড় দেখছো না, তাতেই শীষের মতো শব্দ হয়। শালা! আগুনের মধ্যে পড়ে সাপটা ছটপট করছে, মরছে। করালি নাচছে, মধ্যে মধ্যে ঢেলা ছুটছে। মামা, মামা, পাখি ডাকছিল। ধোঁয়ার মধ্যে বুঝতে পারছে না সে কোন দিকে এরা রয়েছে। আয় আয়, ডাক সব পাড়ার লোককে, দেখে যা, তোদের কর্তা পুড়ছে, দেখে যা, ডাক সব লোককে, ডাক ডাক। সাপটার পেটটায় একটা মোটা অংশ ফেটে গেল, আগুনের আছে, বেরিয়ে পড়লো। এটা কি? এগিয়ে গেল করালি, বনোয়ারিও গেল। একটা বুনো শুয়োরের বাচ্চা। পাখি এসে করালির হাত ধরে বলল, আয়, সকাল থেকে খাস নাই কিছু। করালি বললে, চল। যেতে যেতে ফিরে দাঁড়িয়ে বললে, মুরব্বি কর্তার পুজোটা আমাকে দিয়ে গো। সে হা হা করে হাসলে। বনোয়ারি ঘাড় হেট করে বাড়ির দিকে ফিরল। পাখি করালির পিঠে একটা কিল মেরে বসল। ডাকা বুকো, জারপার, লঘু গুরু জ্ঞান নাই তোমার। বাঁশবাড়ির লোকেরা কথা না বললেও চলে। এত বড় একটা কাণ্ড তাদের কানাচে ঘটে গেল। তাদের ঘরেই ঘটেছে একরকম। তাদের ছেলে, বুড়ো, মেয়ে
সকলেই সারাক্ষণ সাপটাকে ঘিরে রইল। জাঙ্গল গাঁয়ের লোকও দেখতে এলো সাপটাকে। এত বড় চন্দ্রবোড়া সাপ কেউ কখনো দেখে নাই। একটা শুয়োরের বাচ্চা দিয়েছিল। কিন্তু কৌতূহলটা ওখানে নয়। আসল কৌতূহলটা এই কয়েক মাসের যে আতঙ্ক মানুষ ভোগ করেছে, যে আতঙ্কের হেতুটাকে তারা অসামান্য থেকে অলৌকিক করে তুলেছিল, মনের কল্পনায় সেই হেতুটা অমন সামান্য এবং এত লৌকিক হয়ে ওঠার মধ্যে সাপটাকে করালি লাঠির ওপর ঝুলিয়ে তুলে এনে নিজের উঠোনে রেখেছিল। নিমতলে পানু, প্রহ্লাদ, রতন এরা বলেছিল, বেশ পেশস্ত, জায়গা আগ, লোকজন অনেক আসবে দেখতে। এই সম্বন্ধে তাদের অভিজ্ঞতা আছে। দাঁতাল শুয়োর মারা এখানে তো সাধারণ ব্যাপার। এই বিষয়ে শিক্ষাও তাদের পুরুষানুক্রমিক। কখনো কখনো দু একজন জখমও হয় দাঁতালের দাঁতে। বছরে 2-3টে দাঁতাল মরেই। আর এখানকার লোকেরা স্বভাব হলো খবর পেলেই ছুটে দেখতে আসবে। দাঁতালটাকেও দেখে আবার জখম মানুষটাকেও দেখে। বাঘ কি কুমির হলে তো কথাই নেই। প্রায় 25-26 বছর আগে একটা চিতা এসেছিল। ওই কোপাইয়ের বানে ভেসে এসে বাঁশ পেড়ে আটকে যায়। সেটা ছিল জ্যান্ত। সে বলতে গেলে বনমালীর বাপের আমল। কর্তা ছিল তারাই, বনমালীর প্রহ্লাদ এরা। এদের তখন করালির বয়স। বাঘটাকে তারা বাঁশের খোঁচা তৈরি করে ধরেছিল। শক্ত পাকা বাঁশ আধখানা করে চিরে যে খাঁচা তৈরি করে, সে লোহার শিক দিয়ে তৈরি খাঁচার চেয়েও বেশি শক্ত। খাঁচার কাঠের একটা ফ্রেম তৈরি করাই আছে, 3-4 পুরুষ আগে তৈরি। ওই কোপাইয়ের বানেই ভেসে এসেছিল এক পাকা শালের গদি, তাই থেকে তৈরি সেই ফ্রেম। ফ্রেমটা থাকে মাতব্বরের বাড়িতে। প্রয়োজন হলে সেটা নামিয়ে বাঁশের গড়াদে তৈরি করে পরিয়ে ঠুকে ঠেকে বেশ মজবুত করে নেওয়া হয়। 3-3 পাতার পরই বাঘা বন্দি হলো। তখন খুঁচে মারার ব্যবস্থা। মরার পর ভেঙে এলো চাকলার লোক। ঘোষকর্তা আগেই এসে মরা বাঘের ওপর মারলেন এক গুলি, রগে নল রেখে গুলি। তারপর লোকের ভিড়ে দেখে জঙ্গল থেকে আনলেন এক উঁচু তক্তপোষ, সেইটার ওপর রেখে দিলেন। সে কি ভিড়! কেউ বাঘটাকে ঢেলা মারলে, কেউ লাঠি দিয়ে খোঁচালে, কেউ লেজ ধরে টানলে। 2-4 জন ছোকরা তো বাই ঠুকে লাফিয়ে সামনে পড়ে মরল দমাদ্দম ঘুষি। কেউ বা সেটাকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ল মনের আনন্দে। কুমির মারলেও ভিড় হয়, বাঘের মতন নয়, তবে নেওয়াত কমও নয়। সেই সব ভেবেই চিরদিনের চলিত প্রথা অনুযায়ী তারা কথাটা বলেছিল। জায়গার জন্য ভাবনারও কোনো প্রয়োজন নাই। চিরকাল যেখানে নামানো হয়, বনমালীর খামারে পড়ে রয়েছে মস্ত ফাঁকা জায়গা। কথাটা বলারই প্রয়োজন ছিল না। অন্য কেউ হলে সে নিজেই এনে ওখানে নামাতো। কিন্তু করালির মতিগতি ভিন্ন। হাত 6 লম্বা একটা বাঁশের ওপর সেটাকে ঝুলিয়ে আর একজনের সাহায্যে কাঁধে করে বয়ে বনমালীর খামার পার হয়ে যেতেই সকলে বুঝতে পারলে করালির মনের ভাব। তখন প্রহ্লাদ, রতন, পানু ওই কথা বললে, কিন্তু করালি গ্রাহ্যই করলে না। করালি বলে, আমার বাড়িতে নিয়ে যাব আমি। বনমালী এতক্ষণে হাসলে, তাচ্ছিল্য ভরেই বললে, যা যা, ছেলে মানুষ, তাছাড়া কাণ্ডটি তো ওরই বটে বাপু। তারপর করালির পিঠে কয়েকটা চাপ্পড় মেরে বললে, হ্যাঁ, বীর বেটা ছেলে বটিস তুই। করালি হাসলে, স্মিত মুখে আনন্দের হাসি হাসলে, সঙ্গে সঙ্গে একটু যেন লজ্জিত হলো। মনে হলো বনোয়ারি খুড়োকে খানিকটা সম্মান দেখানোর প্রয়োজন আছে। সে বললে, কাকা তুমিও এসো বাপু, এত লোকজনের ধকল আমি সামলাতে লাড়ব। আচ্ছা যাব, চল। বনোয়ারি এসেছিল, তবে আড্ডা কেড়ে বসে নাই, আসা যাওয়া করেছে। বিকেলবেলার দিকে করালি ওটাকে নিয়ে চন্দনপুর যাবার ব্যবস্থা করেছিল। চন্দনপুর রেল স্টেশনে রেল লাইনের কুলি গ্যাংয়ে কাজ করে সে।
স্টেশন মাস্টার বাবু, গার্ড বাবু, লাইনের মিস্ত্রি মশাই এদের দেখাবার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। বনোয়ারি এসে বললে, জাঙলের ঘোষবাড়ি হয়ে যেতে হবে করালি, মেজবাবু বলে পাঠিয়েছেন। করালি বিরক্ত হলো। জাঙলের অধিবাসীদের ধার সে ধারে না। তাছাড়া ঘোষবাবুদের সঙ্গে করালির সম্বন্ধটা ভালো নয়। বনোয়ারি খুড়োই তাকে ছেলে বয়সে ঘোষেদের বাড়ি গরু রাখালি চাকরিতে ঢুকিয়ে দিয়েছিল। ওই মেজ ঘোষের ছোট চামড়ার সুটকেস আর বিছানার বান্ডিল মাথায় বয়ে নিয়ে যাওয়ার উপলক্ষেই চন্দনপুর রেল স্টেশনের সঙ্গে তার প্রত্যক্ষ পরিচয়। তার আগে নেহাত ছেলে বয়সে সে মায়ের সঙ্গে স্টেশনে আসত। তখন স্টেশন তৈরির সময়। সেই সময়ে আসা যাওয়াকে পরিচয় বলে না। সে একটা আবছা আবছা মনে আছে করালির। অনেক লোক, অনেক ইট, অনেক মাটি, অনেক ধোঁয়া, অনেক গোলমাল। মা তার চলে যায় স্টেশনেরই একটা লোকের সঙ্গে। তখন তাকে আশ্রয় দিয়েছিল তার পিসি, নসুরামের মা। তারপর সেই চাকরি। প্রথম দিন ঘোষের সঙ্গে স্টেশনে এসে সেই সব কথা মনে পড়েছিল। গাড়িতে চড়িয়ে দিলেই প্রতি ক্ষেপে মেজ ঘোষ তাকে একটি করে আনি দিত। সেসব সত্ত্বেও ঘোষেদের, বিশেষ করে ওই মেজজনকে করালি দেখতে পারে না। ওই মেজজনই করালিকে মেরে তাড়িয়েছিল বাড়ি থেকে। ঘাড়ে ধরে তার মাথাটা নুইয়ে ধরেছিল বানোয়ারি, আর মেজ ঘোষ মেরেছিল পিঠে চটাচট, চটি জুতোর পাটি। মেজ ঘোষের এক খদ্দের পাঠিয়েছিল এক ঝুড়ি খাসা আম। সেই আমের ঝুড়ি করালি আনতে গিয়েছিল চন্দনপুর স্টেশন থেকে। মাস্টারমশাইয়ের মতো এমন ভালো লোক আর হয় না। এত জিনিস আসে স্টেশনে, রাজ্যের সামগ্রী, সব মাস্টারই তার থেকে কিছু কিছু নিয়ে থাকে। সেই মাস্টার কখনো কারোর জিনিস হাতে নিতেন না। শুধু তার সেই মালের রসিদ পিছু পার্বণীটি পাওনা, সেইটি নিতেন। ঘোষের আমের ঝুড়ি বেশ করে চট দিয়ে মুড়ে সেলাই করাই ছিল, কিন্তু উৎকৃষ্ট জাতের ল্যাংড়া আমের সুগন্ধে মালের ঘরখানা একেবারে মম করছিল। ঢুকলেই সে গন্ধ মানুষের নাক থেকে বুক পর্যন্ত ভরে উঠছিল। জিভের তলা থেকে জল বেরিয়ে মুখটা সপসপকে সর্ষে তুলেছিল। মাস্টারের একটি ছোট্ট মেয়ে সেই গন্ধে আম খাওয়ার জন্য বায়না ধরে শেষ পর্যন্ত কান্না জুড়ে দিয়েছিল। মাস্টার তবু একটি আমও বার করে নেয়নি, কিন্তু করালে থাকতে পারেনি। সে নিজে দুটি আম বার করে মেয়েটির হাতে দিয়েছিল। বলেছিল, আমার মনিব তেমন লয় মাস্টারমশাই। তারপর স্টেশন থেকে বেরিয়ে আসতেই জমাদার ধরেছিল করালিকে। সে দুটো আম না নিয়ে ছাড়লে না। শুধু ছাড়লে না নয়, পকেট থেকে চুরি বার করে একটা আম কেটে খেয়ে আমের প্রশংসা শতমুখ হয়ে এক চাকা আম করালির আস্বাদন করিয়ে তবে ছাড়লে। এই তার অপরাধ। 4টে আম কম বেশি ঘোষ করালিকে ধরতে পারত না। ধরলে করালির হাতে মুখে গন্ধ থেকে। আমের ঝুড়িটা মেজ ঘষি ধরে তার মাথা থেকে নামাচ্ছিল। নামিয়েই সেই তার ডান হাতখানা ধরে নাকের কাছে টেনে নিয়ে শুকলে। তারপর বনোয়ারিকে ডেকে বললে, মুখটা শক্ত বনোয়ারি, হারামজাদা ঝুড়ি থেকে আম বার করে খেয়েছে পথে। বনোয়ারি লজ্জায় মাথা হেঁট করে রইল প্রথমটা। এ লজ্জা সে রাখবে কোথায়? করালি তার জাত জ্ঞাতের ছেলে, তার ভাইপো। সে তাকে এনে এ বাড়িতে চাকরি করে দিয়েছে। সব থেকে বড় কথা যে সে পাড়ার মতব্বর, সেই পাড়ার ছেলে করালি। প্রজার পাপ জমিদার রাজাকে অর্ষায়। সেই জন্যই তো জমিদার রাজার প্রজাকে শাসনের অধিকার। সমাজের পাপ মণ্ডলকে মাতব্বরকে অর্ষায়। সেই জন্যই মণ্ডল মাতব্বরের কাজ হলো অধর্মের পথে পুরুষ মেয়েকে যেতে নিবারণ করা। ছিছি, দেবতা আছেন, ব্রাহ্মণ আছেন, বাড়ির মালিক আছেন, তারা তোর মনিব। তারা খেয়ে তবে না তোকে প্রসাদ দেবেন? বনোয়ারির ইচ্ছা হয়েছিল একটা লোহার শিক আগুনে পুড়িয়ে তার জিভে ছ্যাঁকা দেয়, কিন্তু মেজ ঘোষ নিজেই তাকে সাজা দিলে। তাকে বললে, ধর ব্যাটার ঘাড় ধরে মাথাটা নুইয়ে ধর। তাই ধরলে বনোয়ারি। মেজ ঘোষ নিজের পায়ের চটি খোলে পেচাণ্ড দিলে।
এবং করালিকে তাড়িয়েও দিল মেজবাবু। মাইনে কিছু পাওনা ছিল, সেও দিলে না। কথাটা কানে গিয়েছিল স্টেশন মাস্টারের। তিনি লজ্জায় মাটির সঙ্গে মিশে গেলেন এবং তিনিই করালিকে ডেকে স্টেশনে প্রথম দিলেন কোম্পানির গুদামে কুলির কাজ। কিন্তু ছোট স্টেশন, এ কাজে উপার্জন নাই, কায়ে ক্লেশে একটা লোকের পেট চলে। করালির বাড়িতে তখন বুড়ি মা ছিল, তাই লাইন ইন্সপেক্টরের বলে শেষে ঢুকিয়ে দিলেন কুলি গ্যাংয়ের মধ্যে। সেই জন্যই না করালি আজ এই করালি। এবং এই সবের জন্যই সে অন্য 10 জনের মতো বনোয়ারির খাতির করতেও চায় না, ঘোষবাড়ির ছায়াও মারাতে চায় না। হোক না কেন এসব অনেক দিনের কথা, এবং 10-এ বিচার করে অন্যায় বলুক না কেন তারই, তবু করালি ভুলতেও পারে না আর মানতেও পারে না। বনোয়ারির কথাটা বলতেই প্রথমটা করালির জিভের ডগায় এসে গেল না, কিন্তু পরক্ষণেই মন নেচে উঠল। বনোয়ারি তার ঘাড় ধরেছিল, মেজঘোষ তাকে মেরেছিল। আজ বনোয়ারি তাকে অনুরোধ করছে এবং মেজবাবু দেখতে চেয়েছেন। যাবে, সে যাবে। সাপটাকে নামিয়ে দিক বুক ফুলিয়ে দাঁড়াবে। মেজঘোষ কি বলে, কীরকমভাবে তার দিকে চেয়ে থাকে প্রশংসা ভরা দৃষ্টিতে, সে আজ তা একবার দেখবে। সেই কারণেই সে সাপটাকে নিয়ে চন্দনপুর যাবার পথে জাঙ্গলের ঘোষবাড়ি গিয়েছিল। সকলেই খুব বিস্ময় প্রকাশ করলে, করালির বীরত্বের তারিফ করলে, কিন্তু মেজঘোষ বললে, না, খুব বড় না, এর চেয়ে অনেক বড় পাহাড়ে চিতি চিড়িয়াখানাতেই আছে। আসামের জঙ্গলে তো কথাই নাই, সেখানে এত বড় সাপ আছে যে বাঘের সঙ্গে লড়াই হলে বাঘ মেরে ফেলে। রেল লাইনের উপর দিয়ে যদি কোনো রকমের ট্রেন যাবার সময় পড়ে তো ট্রেন আটকে যায়। বনোয়ারি সায় দিলে কথাটায়, বলে, আজ্ঞে হ্যাঁ, মাঝারি সাপ। জাঙ্গলেরই একজন ভদ্রলোকের ছেলে বলে, কিন্তু এ তো পাহাড়ি চিতে নয়, এ হলো চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া এত বড় হয় না। ঘোষ একটু হেসে বললে, যা তো এই একই হে। তারপর করার দিকে চেয়ে বললে, জোয়ান তো হয়েছিস বেশ, বুদ্ধির একটু ধার আছে মনে হচ্ছে। কি করিস এখন? করালি বেশ মাথা উঁচু করে গম্ভীরভাবেই জবাব দিতে চেষ্টা করলে, এর লাইনে কুলি গ্যাংয়ে কাজ করি। কিন্তু আশ্চর্যের কথা, গম্ভীর আওয়াজ তার গলা দিয়ে একেবারেই বার হলো না। উত্তর দিতে গিয়ে বারদই ঠোক গিলে সে চুপ করে রইল। বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। উত্তর দিলে বনমালী, বললে, ও এখন এর লাইনে কুলি খাটে। ও আচ্ছা, তাহলে তো অনেক দূর এগিয়েছিস রে। আর কি করছিস? রাত্রে চুরি? যেরকম শরীরটা বেঁধেছে আর বুদ্ধিতে যেমন বড়শির মতো বেঁকা ধার, তাতে তো বিদ্যেটায় পণ্ডিত হতে পারবি। করালির শরীরটা ঝিমঝিম করতে লাগলো। মাথা হেঁট করে বসে রইল সে। কথা বলার ভঙ্গি এমন মেজঘোষের যে সকলেই মুখ টিপে হাসতে লাগলো। বনোয়ারি হেলে বললে, আজ্ঞে না, চুরি টুরি করে না, সেসব আমাদের আমলে হবার জো নাই কাহার পাড়ায়। সে যিনি করবেন তাকে গা থেকে উঠে যেতে হবে। তবে করালি বজ্জাত খুব, যত বজ্জাত তত ফিছলেমি বুদ্ধি। মেজঘোষ হাসতে হাসতে দায়ার ওপরে উঠে গেলেন। বললেন, তাহলে চোর হওয়া ওর অনিবার্য। যদি চোর না হয় তবে পয়লা নম্বরে লোচ্চা হবে, এ আমি বলে দিলাম বনোয়ারি। তারপর পকেট থেকে চামড়ার বাহারে মানিব্যাগ বার করে একটা সিকি ছুঁড়ে দিয়ে বললেন, নে। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে গেলেন তিনি। এই সঙ্গে সঙ্গে ঘরে ঢোকার মেজঘোষ সমস্ত লোকের কাছে আশ্চর্য রকমের সন্ত্রস্ত হয়ে উঠলেন। ঘরের ভিতর থেকে বললেন, উঠে নিয়ে যা, ওঠ, গন্ধ উঠেছে এর মধ্যে। সকলেই জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলো কথাটা শুনে। গন্ধ উঠছে নাকি? গন্ধ? বনোয়ারিও নিঃশ্বাস টানলে জোর করে। করালি একটা দীর্ঘশ্বাস ফেলেও সিকিটাকে উপেক্ষা করলে না। সিকিটা তুলে নিয়ে কোচরে গুজে সঙ্গীকে বললে, নে তোল। করালির সঙ্গী কয়েকজন আছে। করালির সমবয়সী জন 2 আর জন 4 বয়স করালির চেয়ে কম। সমবয়সীদের একজন রতনের ছেলে, তার নাম লটবর। সে আবার
বাপের সঙ্গে ভিন্ন। অন্যজনের বাপ বেঁচে নাই, সে নিজের ঘরের মালিক। আর তার আসল নাম আখাল অর্থাৎ রাখাল, ডাকনাম মাথলা। দেহের অনুপাতে মাথাটা অস্বাভাবিক রকমের মোটা বলে কাহার বাউরিদের ভাষাজ্ঞান ও ব্যাকরণ অনুযায়ী মাথার উত্তরে কোনো প্রত্যয় যোগ করলে মাথলা করেছে, হয়তোবা মাথার সঙ্গে ওয়ালা যোগ করে, অথবা পাতার মতো ক্ষীণ বলে যেভাবে পাতলা হয়েছে তেমনি কোনোভাবেই হয়েছে মাথলা। ওরা দুজনেই কাহারদের বর্তমান কুলকর্ম কৃষানি করে। এই জাঙ্গল গায়ের সদ্গব্যের কৃষাণ চাকর তারা। করালির চেয়ে যার বয়স ছোট, তাদের দুজন জাঙ্গলে মাহিন্দারি অর্থাৎ গরু সেবা করে। রাখালের সঙ্গে মাহিন্দারের পার্থক্য, মাহিন্দার গরুর গোয়াল সাফ করে না, গরু নিয়ে মাঠে যায় না, জন বাড়িতেই কাজকর্ম করে এবং আপন আপন বাপের সঙ্গে চাষে শিক্ষানবিশি করে। আর থাকে একজন, তার নাম নসুরাম। পাড়ার লোক তাকে বলে নসুবালা। নসু সত্যিই নসুবালা, ভাবে ভঙ্গিতে কথায় বার্তায় একেবারে মেয়েদের মতো। মেয়েদের মতো কাপড় পরে, মেয়েদের সঙ্গেই চন্দনপুরে মজুরানি খাটতে যায়, মেয়েদের সঙ্গে ব্রত পার্বণ করে, হাতে চুড়ি পরে, মাথায় চুল রেখে খোপা বাঁধে। নসুবালার কণ্ঠস্বরটিও ভারী মিষ্টি, তার উপর সে নাচতে পারে, নাচে গানে শখও খুব। করালিকে সে দাদা বলে, করালি তাকে বলে নসু দিদি। নসু তাতে খুব খুশি। করালির সংসারে ওই নসুবালাই গৃহিণীর কাজকর্ম করে, রাঁধে বাড়ে, ঘর নিকোয় ঝাঁট দেয়। সন্ধ্যার পর এইসব সঙ্গী সাথীরা এসে জমায়েত হয়, তামাক খায়, মদ খায়, ঢোল বাজায়, নসুবালা নাচে গান করে। দলের কেউ কোনোদিন খাল বিল নদী বা কারোর পুকুরে একটা আত্মা মাছ ধরে আনে, কখন কালে কশ্মিনে শুশুরে অর্থাৎ খরগোশ কিংবা বুনো শুয়োরের বাচ্চা মেরে আনে। নসুবালাই কেটে বেছে ধুয়ে রান্না করে। নসুবালা কাল থেকেই গ্রামে নাই, সে গিয়েছে তার মাসির বাড়ি। সেখানে একটা বিয়ে আছে, বিয়ের বাসরে তাকে নাচতে গাইতে হবে, থাকলে বিপদ হতো। সে মেয়ের মতোই করালি এ কাজ থেকে নিবৃত্ত করবার চেষ্টা করত। কালুয়া কুকুরটার জন্য বিনিয়ে বিনিয়ে কাঁদত, আবার সাপটা মরার পর গোটা কাহার পাড়া জাঁকিয়ে ফিরত গল্প করে। সে থাকলে কোমরে কাপড় বেঁধে জাঙ্গল ঘোষ বাড়িতেও আসত। মেজ ঘোষকে দেখে মাথায় একটু ঘোমটা দিয়েও ঘোষের কথার উত্তর না দিয়ে ছাড়ত না। ঘোষ বললে, না, খুব বড় না। নসু সঙ্গে সঙ্গে গালে হাত দিয়ে জড়াত, হে মা গো, তবে আর বড় কাকে বলে মশাই? ঘোষ বললেন, আসাম না কোথায় জঙ্গলে পাহাড় চিতির কথা। নসু হাত নেড়ে বলে উঠত, গুখুর কোথা পাবো কাবা? আমাদের এই হেলেই গুখুর। আসাম না বেলাত কোথায় কথা বলছেন, সেখানকার রজগর সেখানেই থাকুক। আমাদের এই রজগর, এই আমাদের খুব বড়। লঙ্কায় বলে সোনা সস্তা, আমাদের দেশে কাঁচের চুড়ি, রূপদস্তা চুড়ির সোনার চুড়ি। আরও কত ছড়া কাটত। করালি বারবার মনে হলো নসুবালার কথা। আজ দিদি থাকলে বড় ভালো হতো। এত বড় একটা কীর্তির গৌরব উৎসাহ ম্লান করে দিল মেজ ঘোষ। ঘোষ চোখের অন্তরালে হতে তার সাহস খানিকটা ফিরে এলো। সে মাতলাকে ধমক দিয়ে বললে, কি রে, কানে কথা যায় না? লয়, লে, তোল সাপটাকে, বয়ে নিয়ে যাবা। বাঁশের একদিকে কাঁধ দিয়েছিল মাতলা, অন্যদিক ছিল লটা অর্থাৎ নটা, মানে নটবর। ঘোষের বাড়ি থেকে বেরুবার সময় কোচর থেকে সিকিটা বার করে বলে, দেখ দেখিনি রে, সিকিটা আবার চলবে তো, মেকি ফেকি লয় তো। মাতলা এবং লটবর সাপটাকে বাঁশে ঝুলিয়ে বয়ে নিয়ে চলেছে। করালি অন্য সঙ্গী যারা মাহিন্দারের কাজ করে তাদের এখনো ছুটি হয় নাই। সঙ্গের লোক অবশ্য তারও কয়েকজন আছে। ঘোষ যতই তুচ্ছ-তাচ্ছিল্য করুক, তবু করালির বাহাদুরির গৌরব নষ্ট হয় নাই, সাপটার গুরুত্ব কমে নাই। করালি এবং মরা সাপটা সঙ্গ লাভে অনেকেই আজ আনন্দ লাভ করছে।
তার সঙ্গে সঙ্গেই চলছে। তার মধ্যে এগিয়ে এলো নিম তেলে পানু। বলল, কই দেখি। দেখে বলল, না চলবে, ভালোই বটে। তাছাড়া মাই তো ঘোষমশায়ের বেগের শিকি, নতুন চকচকে ছাড়া রাখেই না তিনি টাকা পয়সা। করালি বললে, হুম। পানু বললে, আমাকে সেবার পয়সা দেবার তরে ব্যাগটা ঢাললে তক্তপোষের ওপর, একেবারে সোনার পয়সার মতো চকচকে লালবর্ণ পয়সা, সেই এই এত। কয়েক মুহূর্ত পরেই হঠাৎ করালি ঘুরে দাঁড়িয়ে পানুর গালে ঠাস করে এক চর বসিয়ে দিল আচমকা। শালো, কানার মতো চলছে যে বড়, কানার মতো চলছস যে, পায়ে পায়ে টক্কর দিলি যে বড়, আমোদার চোখে দেখতে পাও না লয়? শালো, সোনার পয়সার মতো চকচকে লালবর্ণ, শালো যাও না কেন? সেখানে যাও না, আমার সাথে কি বটে তোমার? মাতলা বললে, ঠিক বলেছে করালি, আজ আমাদের সাথে কি বটে হে তোমার? মুরব্বির কাছে তো সাতখানা করে লাগাও তুমি, আজ কি বটে আমাদের সাথে? নটবর তাকে সাবধান করে দিলে, এই চুপ কর, মুরব্বি আসছে কিনা দেখ আবার। ওদের দুজনের ঘাড় ফেরাবার উপায় ছিল না। একে আলপথ, তার উপর কাঁধে সাপ ঝুলানো বাঁশ। মাতলা তবু ঘাড় ফিরেছে দেখে বলল, না, কই আসছে না সে? বনোয়ারি আসে নাই। সে কোথায় যাবে ওই ছোকরাদের সঙ্গে? চন্দনপুর স্টেশনে? মেজঘোষ ঠিক বলেছে, মেরেছে একটা মাঝারি সাপ, তার আবার এত রটনা কিসের বাপু? তাছাড়া তার অনেক কাজ, ঘোষের কাছেই কাজ আছে। কর্তার পুজোর চাঁদার কথাটা ওবেলা আর বলবার অবকাশ হয় নাই। গোলমাল শুনেই ছুটে বেরিয়ে এসেছিল। মাইতো ঘোষ ঘরে ঢুকতেই বনোয়ারি এই দুয়ারের দরজা ধরে দাঁড়ালো। মাইতো ঘোষ তাকিয়ে হেলান দিয়ে বসে সিগারেট ধরাচ্ছেন। বনোয়ারি জোর করে কেশে উঠল, মাত্র একবার অবশ্য। মাইতো ঘোষ ঘাড় ঘুরিয়ে বনোয়ারিকে দেখে বলল, কি তোমার আবার কি মকদ্দমা? চারানায় হবে না? মাথা চুলকে বনোয়ারি বললে, আজ্ঞে না, আমি বলছি কর্তার পুজোর কথা। কর্তার পুজো? ও, বেলতলার ঠাকুরকে বুঝি কর্তা বলো তোমরা? আজ্ঞে হ্যাঁ। তা আবার পুজো কেন হে? শীষ সমস্যার সমাধান তো হয়ে গেল। এতগুলো ভালি কথার অর্থ বনোয়ারি ঠিক বুঝতে পারল না। সে মাথা চুলকে সবিনয়ে প্রশ্ন করল, আজ্ঞে? এই ভঙ্গির এই কথার প্রশ্ন ওদের পিতৃপুরুষ থেকে প্রচলিত। এর মধ্যে ওদের অজ্ঞতার অকপট স্বীকৃতি আছে। তার জন্য নিজেদের দৈন্যের প্রকাশও সুস্পষ্ট, কিন্তু কোনো লজ্জা বনোয়ারির অনুভব করে না। পূর্বজন্মের কত তপস্যার ফলে সৎকুলে জন্ম পেয়েছে, কত ঘেত্ত খেয়ে মগজ তৈরি করেছেন, নিত্য জিহ্বা ছুলে আসনা খানিক পাতলা করেছেন, কত নেকন পাটন করেছেন, তবে না এসব জ্ঞানবিদ্যার বাণী বলতে পারেন তারা। সে কথা তারা বুঝবে কি করে? না বুঝলে বা লজ্জা কি? কোনো লজ্জা না করে বরং তাদের অজ্ঞতার ঘৃতপুষ্ট মগজের অধিকারে যে শ্লেষাত্মক হাসি তারা হাসেন, সেই হাসির সঙ্গে সুর মিলিয়ে নিজেরাও একটু হেসে সবিনয়ে অজ্ঞতা স্বীকার করে প্রশ্ন করে, আজ্ঞে? মেজঘোষ হেসে ব্যাপারটা সরল ভাষায় পরিষ্কার করে দিলেন। বললেন, শীষকে দিচ্ছিল ঠিক না পেয়েই তো তোরা ভয় পেয়ে ধরে নিয়েছিলি যে কর্তা শীষ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পুজো তো তার জন্যই দিতে চাইছিলি, কেমন তো? আগে হ্যাঁ। এখন সাপটা যখন বেরিয়ে পড়ল আর তোমরা গিয়ে দেখা যাচ্ছে যে শীষ নয়, ওই সাপটার গর্জন থেকে ওই শীষের মতো শব্দ হচ্ছিল, তখন আবার পুজো কেন? বনোয়ারি মাথা চুলকোতে লাগলো। মাইতো ঘোষ মহাশয়ের কথার ওপর সে ঠিক কেমন করে দেবে? কিন্তু কথা যে ঠিক বুঝতে পারছে না মাইতো ঘোষ। দেবতার পুজো হাঁ বলে কি আর না করা যায়? বাপরে বাপ, মানুষকেই পারা যায় না, তা দেবতাকে? এই ধরো ঘোষমশাইকে যদি বলা যায় যে একটি খাসি দেবো খেতে, কি গাছের একটি লাউ দেবো, কি কোনো একটা কিছু দেবো, তবে সে কি আর তা নিয়ে পাওয়া যায়? কর্তা আবার দেবতা। তাছাড়া সাপটা যে এমনভাবে শীষ দিয়ে ফিরছিল, সেটাই যে কর্তার লীলা নয়, এমন কথা কে বলতে পারে?
ওই যে করালি ছোড়াটা আগুন লাগিয়ে এমনভাবে সাপটাকে মেরে ফেললে এটা ভালো হয়েছে কিনা সে সম্বন্ধেও বনোয়ারির সন্দেহ আছে। লোকে যতই তারিফ করুক করালির, বনোয়ারি কিন্তু খুশি হতে পারে নাই। ডাকা বুকো গোয়ার বজ্জাত লোকের আর কারণই এই, লঘু গরু বিচার করে না, কিসে কি হয় ভেবে দেখে না, চোখের নজরে দেখে যা মনে হয় তাই ছাড়া কিছু বিশ্বাস করে না। ওরে বাবা, পাথরের মধ্যেই শিব আছেন, শিবই ধরেন পাথর মূর্তি, পথে পড়ে থাকেন তিনিও থাকেন, আবার পাথরও থাকেন। ডাকা বুকেরা পাথর, শিব সবকেই পায়ে ঠেলে মারিয়ে চলে যায়, তাদের অপরাধে তারাই তো একটা শাস্তি পায় না। পায়ে পায়ে ঘরের লোক, পাড়াপড়শি, গ্রামের লোক সব। যা হলো, যা করলে করালি, তাতে যদি অপরাধ হয়ে থাকে তবে একা করালির খেনাত হয়েই কি শেষ হবে? কথাটা সে ভাবতে হবে তাকেই। আর অপরাধ যে করালির হয়েছে এই বিশ্বাসটা ক্রমেই তার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। এত বড় চন্দ্রপোড়া আর প্রথম শীষ দিয়েছে ওই কর্তা বাবার থান থেকেই। ঘোষ বললেন, কি মস্তক কাণ্ডুয়ান করছো কেন? মাথা চুল করছো কেন? মাথায় তোমার উকুন আছে নাকি? কিন্তু এ তো সে উকুনের চুলকানি নয়, সে তো দুহাতে খসখস করে চুলকো হে। হেসে ফেলল বনোয়ারি। জ্ঞানী বিদ্বান লোকের কথা বড় মজাদার। সে হেসে বললে, পুজো দিতে হবে আজ্ঞে। দিতে হবে? মানত যখন হয়েছে তখন তখন না দিলে কি করে হবে নাকি? আজ্ঞে হ্যাঁ। তা আমাকে কি করতে হবে? আপনাকে কিছু লাগবে আজ্ঞে। আমাকে কিছু লাগবেন কেন? আমি তো মানত করি নাই। আপনি আমার মুনিব, তাছাড়া আপনারা না দিলে আমরা আপনাদের চাকর, আমরা পাবেন কোথা বলেন? হাসলেন ঘোষ, খুশি হলেন, বললেন, নিশ্চয়ই। এর উত্তর দিতে হলে বলতেই হবে আমাদের কাছ থেকে অবশ্যই পেতে হবে। আবার হাসলেন ঘোষ, বললেন, বলো কি দিতে হবে? বাবারে, আপনার কাছে তাই বলতে পারি? আপনি হাত ঝাড়লেই আমাদের পব্বত। ঘোষেই ব্যক্তি বার করে 2 টাকা বনোয়ারির হাতে দিয়ে বললেন, ভাঙালে তামার পয়সা পব্বত না হোক 1 মুঠো হবে। খুশি মনেই দুহাত অঞ্জলির মতো পাতলে বনোয়ারি। ঘোষমশাই কিন্তু দিতে গিয়ে থেমে বললেন, দাঁড়াও দাঁড়াও, 1 জালা মদের দাম কত বলো তো? আগে 1 গোলা মদের দাম শুধাচ্ছেন? হ্যাঁ। জালাকে বুঝি গোলা বলো তোমরা? 1 গোলার মূল্য কত? আগে 12 আনা। ভালো। ঘোষমশাই আর একটি সিকি বার করে 2 টাকা 4 আনা বনোয়ারির হাতে দিয়ে বললেন, 3 গোলার দামই দিলাম তাহলে। 2 টাকা 4 আনা পয়সার পাহাড় থেকে সেই পচাই ঝর্ণা বেরোবে। পেট ভরে খেয়ে কয়েক ঘন্টার জন্য স্বর্গে বাস করতে পারবে। হাসলেন মাইতো ঘোষ আবার। খুব খুশি হয়ে ফিরল বনোয়ারি। জাঙ্গল থেকে বেরিয়ে হঠাৎ মনে হলো, এই যা, নশিকির আনন্দে আসল কথাটাই পাশরণ হয়ে গেল। কিছু টাকার জন্য বলতে হতো ঘোষমশাইকে, চন্দনপুরের বাবুরাতে জমি বিলি করবেন, তার জন্য সেলামি টাকা লাগতে পারে। মাইতো ঘোষের সঙ্গে 2-10 টাকার লেনদেন আছে বনোয়ারির। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলে বনোয়ারি, এখনই আবার ফিরে যাবে কিনা? না, এখনই আবার যাওয়া ঠিক হবে না, ঘোষমশাই বিরক্ত হতে পারেন। বনোয়ারির মনও এখন কর্তার পুজোর জন্য বেশ আগ্রহান্বিত হয়ে উঠেছে। সকল কর্মের ওপর হলো তার মাতব্বরির দায়িত্ব। গ্রামের ভালো আগে দেখতে হবে তাকে। হে বাবা কর্তা, গ্রামের মঙ্গল করো তুমি। সাজা দিতে হয়, সে দোষ করেছে তাকে দাও। করালিকে কিন্তু শাসন করা দরকার হয়েছে, বড়ই বৃদ্ধি হয়েছে। জোয়ান বয়সের রক্তের তেজ। হঠাৎ ক্রোধে ফুলে উঠল বনোয়ারি। আজই ওই ধোঁয়ায় আচ্ছন্ন বাষ্পনের মধ্যে
আফসোসের সঙ্গে মনে করতে চেষ্টা করল বনোয়ারি। বাঁশপাতার ওপর অসাবধানে কেমন করে তার পা পিছলে গেল। ও, আরও আফসোস, সে সামলে উঠে হারামজাদা বজ্জাতকে শিক্ষা দেবার সময় পেলে না। সাপটা লটকে পড়ল বাঁশঝাড়ের মাথা থেকে সেই মুহূর্তটিতেই। এই কর্তার পুজোতেই ওকে শেখাতে হবে। হনহন করে চলল বনোয়ারি। হাসুলি বাঁকের বাঁশবনে ঘেরা আলো আঁধারির মধ্যে গ্রামখানি। সেই গ্রামের উপকথা। এক দেশের কতকাল আগের ব্রতকথা আছে। গায়ে ছিল এক নিঃসন্তান বুড়ি, ব্রত করত, ধর্মকর্ম করত। গায়ের লোকের দুঃখে দুঃখ করেই তার ছিল সুখ। কারোর দুঃখে কাঁদতে না পেলে বুড়ি পশু পাখির দুঃখ খুঁজে বেড়াত। এমন দিনে সকালে বসে ভাবতে ভাবতে আপন মনেই বলল, কাঁদি কাঁদি মন করছে, কেঁদে না আত্মে মিটছে। মহা বনে হাতি মরেছে, যাই তার গলা ধরে কেঁদে আসি। হাসুলিবাকের সুচাঁদ বুড়ি সেকালের সেই বুড়ি বোধ হয়। সাপটা যখন মরে তখন বুড়ি বাড়ি ছিল না। থাকলে যে কি করতো সে কথা বলা যায় না। সে গিয়েছিল ঘাস কাটতে। বুড়িরা, প্রবীণারা যারা মজুরানি খাটতে পারে না, তারা দুপুরবেলা গরু বাছুর ছাগলের জন্য ঘাস কাটতে দেয়। কাঁখে ঝুড়ি নিয়ে কাস্তে নিয়ে চলে যায় হাসুলিবাকের ওপারে, কোপাইয়ের ওপারে, গোপের পাড়ায়, মোষডহরির বিলে ঘাস কাটতে। মস্ত বিলটার চারপাশে প্রচুর ঘাস জন্মায়। তার সঙ্গে পানি ফল তুলে আনে, কলমি শুশনি শাক সংগ্রহ করে, দু চারটে পাকাল মাছ তাও পায়। বুড়ি সুচাঁদ এখন এই কাজ করে। বুড়ি হায়গতর হয়েছে, দাঁত ভেঙেছে, চুল পেকেছে। রাজমিস্ত্রিরা এখন আর তাকে কাজে নেয় না। বুড়ি গিয়েছিল ওই মোষডহরির বিলে। ফিরে এসে সমস্ত কথা শুনে সাপটাকে দেখে ভাম হয়ে বসে আছে। মধ্যে মধ্যে কাপড় দিয়ে চোখ মর্জনা করছে। নাতনি পাখির সঙ্গে নিয়ে বেশ একটা ঝগড়াও হয়ে গিয়েছে। খুব উৎসাহ ভরে পাখি তার কানের কাছে চিৎকার করে খুব আড়ম্বর করে বর্ণনা করেছে বৃত্তান্তটি। বুড়িকে নিজের সঙ্গে নিয়ে করালির উঠোনে গিয়ে সাপটাকে দেখিয়েছে। বুড়ি দেখে এসে ভাম হয়ে বসল। কিছুক্ষণ পর কাপড়ের খুঁটি দিয়ে চোখ মুছে হাত জোর করে কপালে ঠেকিয়ে বললে, হে বাবা, তুমি রক্ষে করো, হে মা, তুমি দয়া করো। পাখি হঠাৎ এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ জ্বলে উঠল। খানিকটা ব্যাপার সে অনুমান করতে পেরেছে। ওই সাপটার জন্যেই সে কাঁদছে, তাতে আর তার সন্দেহ নাই। তার অবশেষে আপত্তির কারণ হতো না যদি না এই হত্যাকাণ্ডটি করালির দ্বারা সংঘটিত হতো। যা কিছু বৃহৎ, যা কিছু প্রচণ্ড, তাকেই তার মানে, তার সঙ্গে যদি অপরিচয়ের রহস্য অতি অল্প পরিমাণেও যুক্ত হয়, তবে তাতে অলৌকিকত্ব আরোপ করতে মুহূর্তে দ্বিধা করে না। খুব বড় বুনোর দাঁতাল, যেটা বিক্রমে প্রচণ্ড এবং বয়ক্রমে প্রাচীন, তাকে ওরা দেবত্ব না দিলেও প্রেতত্ব দিয়ে থাকে। বড় বাঘ কখনো এখানে আসেনি। বড় কুমির একটা এখানে মধ্যে মধ্যে আসে, সেটা এলে ওরা হাঁস পাঁঠা ভোগ দিয়ে থাকে, পায়ে বেঁধে জলের ধারে ফেলে দেয়। বড় কুমিরটাকে ওরা মা কোপাইয়ের বাহন বলে থাকে। সুতরাং এমন চন্দ্রবোড়াটা যে শীষের জোরে এতদিন গোটা বাঁশবাদী এবং জাঙলের বাবুদের পর্যন্ত ভয়ে কাতর করে তুলেছিল, এবং যেটার দেহবর্ণ এমন বিচিত্র, যার বিষের ভয়ঙ্করত্বে মুখ নাক চোখ ফেটে রক্ত ছুটে বার হয়, তাকে অলৌকিকত্ব দিতে বাধা কোথায়? কিন্তু পাখি এক্ষেত্রে তা কিছুতেই দিতে পারবে না। করালি যখন এটা মেরেছে, তখন এমন কিছুই সে ভাবতে পারে না, পারবে না। সুচাঁদকে কাঁদতে দেখে সে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, এই দেখ বুড়ি, এই ভর 3 পর বেলাতে তুই কাঁদতে লাগিস না বললাম। কালা সুচাঁদ শুনতে পেল না সে কথা। সে আপন মনেই প্রার্থনা জানিয়ে বলল, সর্বনাশ হবে রে, সর্বনাশ হবে। ই গায়ে আর পিতুল নাই। আহ আহ, হায় হায়, হায় রে পাখি, এবার আর বৃথা চিৎকার করলে না। এসে বুড়ির হাত ধরে টেনে তাদের ঘরের সীমানা থেকে বার করে এনে চিৎকার করে বললে, এইখানে বসে কাঁদ।
হাত ধরে টানতেও বুড়ি প্রথমটা বুঝতে পারে নাই পাখির মতলব। এবার কিন্তু বুঝতে বাকি রইল না। সে মুহূর্তে ভয়ঙ্করী হয়ে উঠল। চিৎকার করে পাখির জীবনের জন্ম হতে এ পর্যন্ত যত অনাচার কথা আকাশ লোককে পর্যন্ত শুনিয়ে দিলে। হারামজাতি, বেজাত, বজ্জাত, বজ্জন্মিত, এত বর বেড়েছে তোমার, আমার বাড়ি থেকে আমায় বার করে দাও তুমি। তারপর সে বললে, তাই বা কেন? এত বড় স্পর্ধা এই পাখি ছাড়া আর কার হতে পারে? বসন্তের এই কন্যাটি ছাড়া আর কার হতে পারে? সুচাঁদের নিজের কন্যা হলে কি হয়? সুচাঁদ সত্য ছাড়া মিথ্যা বলবে না। নিজের কন্যা বলে সে তার খাতির করবে না। বসন্ত যে মতিগতি মন্দ, যখন ওই জাঙ্গলের চৌধুরী বাবুর মাতাল ছেলের সঙ্গে মনের রং লাগায়, তখনই সে জানে এর দুর্ভোগ তাকে ভুগতেই হবে। আজ পর্যন্ত বসন্ত সেই রঙের নেশায় বিনা পয়সায় 12টি মাস চৌধুরীর বাড়িতে দুধ জোগায়, তাও কিছু বলে না সে। এই হারামজাদি পাখি যখন পেটে এলো বসন্তের, তখন খুঁজে খুঁজে সুচাঁদি নিয়ে এসেছিল এক জরাজীর্ণ খোঁড়া কাহারের ছেলেকে। এনে অনেক ঘুষ দিয়ে পাখির পিতৃত্বর দায়িত্ব তার উপর চাপিয়ে বসন্ত ও পাখিকে রক্ষা করেছিল। অন্যায় হয়েছিল, তার অন্যায় হয়েছিল। বসন্তকে পথে বার করে দেওয়া তার উচিত ছিল, অথবা এই পাপকে ভ্রূণ অবস্থায় বিনষ্ট করতে বসন্তকে বাধ্য করা উচিত ছিল তার। এ পাপ যে এমন হবে সে তো জানা কথা। ওই চৌধুরীদের রক্ত যার দেহে, তার রঙের নেশা এমনই হবে যে করালির নেশায় পাগল হয়েছে পাপ পাখি। সেই নেশা অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় দেখছে বজ্জাত বেজাত। পাখি হঠাৎ ফোঁস করে উঠল, বলি, হারামজাদি, আমার শরীরে নয় চৌধুরীর রক্ত আছে, তাতেই না হয় আমার নেশা বেশি, কিন্তু তোর পেটের মেয়ের নেশা কেন আজ ছাড়লো না শুনি? বলি, তোর বসনের শরীরে কার রক্ত আছে তা বল শুনি। পাখির চিৎকারে ঠিক মাথার ওপরে আকাশ উড়ন্ত চিলটা বোধ করে চমকে উঠল। অন্তত তাই মনে হলো। ঠিক মাথার ওপরে যে চিলটা স্থির পাখা মেলে ভেসে চলেছিল বলে মনে হচ্ছিল, সেটা এই মুহূর্তেই সজোরে পাখা আন্দোলিত করে গতি দ্রুততর করে অতিক্রম করে গেল স্থানটা। সুচাঁদের কানেও একটি কথা অস্পষ্ট রইল না। সুচাঁদ স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে হঠাৎ এদিক ওদিক চেয়ে কিছু যেন খুঁজতে লাগলো। পাখি বললে, আমি জানি না তোমার বিবরণ লয়, তুমি নিজে মুখে আমাকে বলো নাই তোমার অঙ্গের কথা। সুচাঁদ ছুটে গিয়ে নিমতেলে পানুর নিমতলা থেকে এক গাছা ঝাঁটা হাতে নিয়ে ছুটে এলো। তোর বীজ ছেড়ে দেবো আমি আজ। পাখি ছুটে গিয়ে নিয়ে এলো মস্ত লম্বা একখানা বাঁশের লাঠি। আয় তুই আয়, দেখি আমি তোকে। হঠাৎ এক সময় এসে পড়ল বনোয়ারি। চিৎকার বেড়ে গেল সুচাঁদের। পাখি চিৎকার বন্ধ করে লাঠিখানা নিয়ে ঘরে গিয়ে ঢুকল। ব্যাপারটা হাঁসুলি বাঁকে বাঁশবাড়ির কাহার পাড়ায় অতি সাধারণ ব্যাপার। দপ করে আগুনের মতো যেমন জ্বলে উঠেছিল, তেমনি হট করে নিভে গেল, এই নিয়ম। বিশেষ করে বনোয়ারি এলে এমনিভাবেই ঝগড়া থামে। বনোয়ারি সুচাঁদকে নিয়ে গেল নিজের বাড়ি। সুচাঁদ যাবার সময় পাখিকে বলেও গেল, এ বাড়িতে যদি আর ফিরি, তোর মায়ের গতরের ওচকারের অন্ন যদি খাই, তবে আমার জাত নাই, আমি বেজাত, আমি বনোয়ারির বাড়িতে থাকবো। বনোয়ারি সম্মান করতে জানে। সে বললে, বেশ তো পিসি, ছেলেকালে এনাকে দুগ্ধ তুমি দিয়েছ আমাকে, তুমি থাকবে সে তো ভাগ্যি আমার গো। কি হলো কি? সুচাঁদ সবিস্তারে সমস্ত বর্ণনা করে বললে, বনোয়ারি, উনি যদি কর্তার বাহন না হন, কি মা মনসার বেটি না হন, তো আমি কি বলেছি? বনোয়ারি পিসির পায়ের ধুলো নিলে। পিসি আশীর্বাদ করলে, ছেঁড়াও হও বাবা, আমার মাথার চুলের মতন তোর পেরমাই হোক। তারপর কাপড়ের খুঁট দিয়ে চোখ মুছে বললে, আহা, রাগুনে দগ্ধে গিয়েছে মা আমার, তবু কি বন্যে বাহার কি গরণ, আহা, সর্বনাশ করে দিল বাবা। বনোয়ারি বললে, এর তরে আমি আলাদা পাঁঠা মানত করেছি পিসি। কি করেছিস? আরও একটা পাঁঠা, আলাদা পাঁঠা, আলাদা। মুখের কাছে হাত নেড়ে ভঙ্গি করে বুঝাতে চেষ্টা করলো বনোয়ারি। আলাদা পাঁঠা?
স্থির দৃষ্টিতে বনমালীর মুখের দিকে চেয়ে সুচাঁদ প্রশ্নোচ্ছলে কথাটার পুনরুক্তি করলে। হ্যাঁ হ্যাঁ, মানত করেছি, মানত। মানত? হ্যাঁ, 2টো পাঁঠা দিয়ে কর্তার পুজো দেবো। আঙুল দেখিয়ে সুচাঁদ বললে, 2টো পাঁঠা দিবি? হ্যাঁ। বেশ বেশ, কিন্তু এনাকে কল্যাণ করতে উনি বাবা? ওই উনি? আহ কি শীষ!